নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। আমাদের রাজ্যে শীতকালে যে সমস্ত ফুল খোলা মাঠে চাষ করা হয় তার মধ্যে হলো গ্ল্যাডিওলাস। নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের চাপড়া গ্রামের প্রগতিশীল ফুল চাষী সুকুমার প্রামাণিক এবছর 1 বিঘা জমিতে গ্ল্যাডিওলাস চাষ করেছেন। এখন তিনি গ্ল্যাডিওলাস ফুল বাজারজাত করছেন। তিনি তার এই ফুল চাষে তার অভিজ্ঞতার কথা বললেন। আমি গ্ল্যাডিওলাস চাষ করি। গ্ল্যাডিওলাস চাষ করতে আমার পার বিঘেতে 14 থেকে 15,000 বীজ লাগে এবং পার পিস বীজের দাম 2.5 থেকে 3 টাকা পিস দাম পড়ে। আমার গ্ল্যাডিওলাস চাষের যে ভ্যারাইটি করি সেই ভ্যারাইটির নাম হলো ক্যান্ডিম্যান, সামার সানশাইন, থাম্বলিন ইত্যাদি। আরও ভ্যারাইটি আছে, অনেক কালার আছে। এই গ্ল্যাডিওলাস চাষ করতে গিয়েও আমার যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট এবং এর উপর আমার আকৃষ্ট হয়েছি, কারণ এই গ্ল্যাডিওলাস চাষেও ব্যাপক পয়সা আছে বা প্রফিট আছে। গ্ল্যাডিওলাস চাষ করতে আমার ধরেন পার বিঘেতে চাষ করতে 40 থেকে 50 কি 60,000 টাকা মতো খরচ হয়, কিন্তু যদি সিজনে আমি এই মালটা তুলতে পারি, অর্থাৎ বিয়ের সিজনটায় 50-60,000 টাকা খরচ করে এর উপরে আমি 2 থেকে 2.5 লাখ টাকা কামাতে পারি, ইনকাম করতে পারি। আর এই গ্ল্যাডিওলাস যদি আপনার খারাপ বাজার অর্থাৎ নিম্নমানের বাজারে পড়ে, তাহলে আপনার কিন্তু দেখা যায় 50-60,000 টাকা তুলতেই আপনার হিমশিম খাওয়ার। এই গ্ল্যাডিওলাস চাষ সাধারণত বছরে আমরা সারাটা বছরই করে থাকি, সিজন ওয়াইজ লাগাই। যেমন আপনার বর্ষাকালটায় করি অন্য একটা জাত আছে, সে জাতটার নাম হলো আপনার অরেঞ্জ জাতের নাম। আর শীতকালটা যেটা করি এটা হলো কালার, যেটা বললাম, সামার সানশাইন, ক্যান্ডিম্যান, তারপর জিস্টার, তারপরে আমেরিকান বিউটি, থাম্বলিন ইত্যাদি। তা এই গ্ল্যাডিওলাস চাষ সারাটা বছরই আমার থাকে, বর্ষাকালেও থাকে এবং শীতকালেও থাকে। বর্তমান যেমন আমার যে কালার যে গ্ল্যাডিওলাসটা উঠছে, এই গ্ল্যাডিওলাস পার বান্ডিল অর্থাৎ 12 পিস মালের দাম পড়ে আপনার 60 থেকে 70 টাকা পার বান্ডিলের দাম। 12 পিসের যে এক বান্ডিল হয়, পার বান্ডিলের দাম 60 থেকে 70 টাকা। এই গ্ল্যাডিওলাস চাষ করতে গিয়ে আমার যথেষ্ট পরিমাণ প্রফিট হয়েছে এবং আমি এর উপর নির্ভর করেই আমি বেঁচে আছি। বর্তমানে যে গ্ল্যাডিওলাস আমরা চাষ করছি শীতকালের, এটা আপনার পার বিঘেতে 10 থেকে 15,000 চারা লাগে, অর্থাৎ বীজ। এবং এই বীজ বসাতে গিয়ে আমাদের প্রথমে জমিকে নির্বাচন করে জমি চাষ করতে হয়। চাষ করার পরে এই জমিতে মিনিমাম 2 বস্তা করে 10-26 সার প্রয়োগ করি। তারপর জমিতে বেড করে চারা বসানো হয়। চারার বসানোর 15 থেকে 20 দিন বাদেই বীজের অঙ্কুর বেরোতে আরম্ভ করে এবং বীজের অঙ্কুর যখন বেরিয়ে যায়, তারপর আমরা আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রথম অবস্থায় বেরোনোর ঠিক মুহূর্তেই পুরা ঘাস একটা ওষুধ প্রয়োগ করি। তারপর যে গাছগুলো থাকে পরে বড় হয়ে গেলে আগাছা নিয়ন্ত্রণ করা হয়। আগাছা নিয়ন্ত্রণের পরে জমিকে আবার ভালোভাবে তৈরি করে বেড চেঁচে শুলে পরিষ্কার করে নিতে হবে। চারাগুলো যখন বড় হয়, বড় হওয়ার পরে একটা সেচ দেওয়া হয়। সেচ দেওয়ার পরে পচার জন্য, অর্থাৎ এর যে চারাগুলো পুষে যায় তার জন্য একটা ওষুধ প্রয়োগ করি, সেটা ছাপ, ডাইথেনিয়াম এবং ব্যাবিস্টিন। ওষুধগুলো প্রয়োগ করার পরে গাছ আস্তে আস্তে যখন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার পরে আবার 1-1.5 মাসের ভেতরেই আবার এগেন আগাছা নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে আপনাকে 3 বার আমাদের আগাছা নিয়ন্ত্রণ করতে হয়। 3 বার আগাছা নিয়ন্ত্রণ করার পরে স্টিক দেওয়া আরম্ভ করে। স্টিক দেওয়া আরম্ভ করলে সেই স্টিক আপনার প্রথম অবস্থায় পরিমাণে কম থাকে, দেখা পার বিঘেতে 30 বান্ডিল কি 40 বান্ডিল করে স্টিক পাচ্ছি। ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে এমন এক পর্যায়ে আসে তখন আপনার 100, 150, 200 বান্ডিল পর্যন্ত হয়। এবং দামের সময় হলে আমরা বলছি যে আগেই বলেছিলাম যে ভালো দাম পাই, আসলেও পাই ভালো দাম। বর্তমানে যেমন আমার পার ডে বিঘেতে 8 থেকে 10,000 টাকা ইনকাম আছে প্রতিদিন। ক্যাপসিকাম হলো এমন একটি সবজি বাজারে যার চাহিদা এবং দাম বেশ ভালোই থাকে। মালদা জেলার ইংরেজবাজার ব্লকের রায়গ্রামের প্রগতিশীল কৃষক দেবাশিস মণ্ডল জাতীয় উদ্যান পালন মিশনের আর্থিক সহযোগিতায় 1000 বর্গ মিটারের পলি হাউসে ইন্দ্র জাতের ক্যাপসিকামের চাষ করেছেন। এখন তিনি উৎপাদিত ক্যাপসিকাম বাজারজাত করছেন। প্রগতিশীল কৃষক বন্ধু তার ক্যাপসিকাম চাষে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অন্নদাতার দর্শকদের সঙ্গে।
জাতীয় উদ্যান পালন মিশনের অধীনে হর্টিকালচার বিভাগের সহায়তায় 2018 সালে মূলত সবজি চাষের লক্ষ্যে ইন্দ্র ভ্যারাইটির ক্যাপসিকাম দিয়ে এই পলিহাউসটি আমি গড়ে তুলি। এই পলিহাউসটির 1000 স্কোয়ার মিটারের। এই পলিহাউস প্রকল্পটি 10,60,000-এর একটি প্রকল্প। এর মধ্যে হর্টিকালচার বিভাগ 5,30,000 টাকা সাবসিডি দিয়েছেন 50%। পলিহাউস তৈরি হয়ে যাওয়ার পর প্রথমে ভালো করে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার পর 1 কুইন্টাল হাড় গুঁড়ো, 50 কেজি নিমখোল, 25 কেজি শিংকুচি, 1 টন ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে আবার একটি সুন্দর করে চাষ দিয়ে দিই। 2-1 দিন ফেলে রাখার পর 2.5 ফিটের এক একটি বেড তৈরি করতে হয় এবং এক একটি বেড থেকে বেডের দূরত্ব হবে 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব হবে 1 ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 2 ফিট এবং প্রতি বেডে 2 সারি গাছ থাকবে। 2টো পাইপ দিয়ে ড্রিপ ইরিগেশন সিস্টেমকে সেট করে নিতে হয় প্রতি বেডে। এরপরে প্লাস্টিকের মোড়ক দিয়ে বেডটিকে মালচিং করা হয়। এই মালচিং করার সুবিধে হলো যে এতে আগাছা জন্মায় না এবং গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে এবং জলও সংরক্ষণ করা যায়। মালচিং ইরিগেশন হয়ে যাওয়ার পরে আমি চারা কুচবিহারের নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসেছি। 2800 চারা আমি কিনে নিয়ে এসেছি। সারির থেকে সারির দূরত্ব হচ্ছে 1 ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 2 ফিট। চারা রোপণের পরে আমি 7 দিন অন্তর অন্তর প্রথম অবস্থায় 1 মাস পর্যন্ত জল দিই এবং আমি যেহেতু এখানে কোনো কেমিক্যাল ইউজ করছি না, পুরোটাই জৈব পদ্ধতিতে করছি, যার ফলে আমি 15 দিন অন্তর অন্তর একবার করে নিম তেল 10,000 ppm এর দিলেই হয়ে যায়। রোগ পোকাও লাগে না সেরকমভাবে এবং গাছগুলো খুব সুস্থ থাকে। কখনো কখনো সাদামাছির উপদ্রব হতে পারে বলে 4টে ফেরোমেন ট্যাপ ব্যবহার করি। 1.5 মাস পর থেকেই গাছে ফুল আসতে আরম্ভ করে এবং 2.5 মাসেই ফল তোলার মতো হয়ে যায়। ফল আসার পর গাছ যাতে ভেঙে না যায় তার জন্যে লাইলনের দড়ি দিয়ে সুন্দর করে গাছগুলোকে বেঁধে দিতে হয়। 2.5 মাস থেকে আমি 2-1 বার করে এখন পর্যন্ত 4 বার আমি ক্যাপসিকাম ভেঙেছি এবং বাজারজাতও করেছি প্যাক করে। 4 বারে 5.5 কুইন্টাল আমি পেয়েছি। গড়ে আমি 50 টাকা কেজি দরে বিক্রি করেছি এবং প্রতিটা গাছ থেকে আশা করছি যে কম করে 3 কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত ফল হবে এবং আমি ধরেই নিলাম যে 3 কেজি ফল হলে 50 টাকা করে যদি হয় তাহলে 150 টাকা হবে এবং এখানে মূলত 2800 চারা টোটাল রয়েছে গোটা এরিয়াটায়। আপনার 4,20,000 টাকা দাঁড়ায় 1 বছরে। খুব যত্ন করে চয়ন করি ক্যাপসিকামকে এবং এটাকে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এটাকে প্যাকেজিং করে সুন্দর করে প্যাক করে বাজারে আমরা পৌঁছে দিই। বাজারের কোনো সমস্যা সেরকম নেই, সুন্দর মার্কেটে ইজিলি খুব বিক্রি হয়ে যায় এবং এর চাহিদা যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই 1 বছরের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে তাতে ক্যাপসিকাম খুবই লাভজনক একটি চাষ। জেলা উদ্যান পালন বিভাগের উপ অধিকর্তা কৃষ্ণেন্দু নন্দন জানালেন পলি হাউসে ক্যাপসিকাম চাষের নানান সুবিধার কথা। আমরা যেটা বারবার কৃষকদের বলি যে খোলা মাঠে চাষ আর তার থেকে একটু সরে গিয়ে একটু উন্নত পদ্ধতিতে যদি আমরা পলি হাউসের মধ্যে, তো এই হাইটেক পলি হাউস বা পলি হাউসের ভেতরে চাষ করলে গুণগত মান ফসলের অনেকটাই ভালো হয়। সাইজ যেটা বলুন বা তার কোয়ালিটি যেটা বলুন অনেকটাই ইমপ্রুভ করে এবং অনেকটাই ভালো হয়। এটা দেখুন একটা প্রোটেক্টেড কাল্টিভেশনের মধ্যে হচ্ছে। বায়োটিক অ্যাবায়োটিক যে স্ট্রেসগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি। তার মধ্যে বায়োটিক স্ট্রেসের মধ্যে কী কী হয়, যেমন ধরুন পোকামাকড় আসে, রোগ লাগে, এগুলোতে কম হয়। আবার অন্যদিকে ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো হয়, বেশি বৃষ্টিপাত হওয়া বা একটু উইন্ড ভেলোসিটি যদি বেশি হয় বা ধরুন যদি হেলস্টর্ম হয়, সেগুলো থেকে আমার ফসলটাকে রক্ষা করতে পারছি। শুধু তাই নয়, এর মধ্যে আমরা অফ সিজন কাল্টিভেশনটা করতে পারছি, যেটা আমাদের মূল লক্ষ্য। শীতকালে গরমের ফসল, পলি হাউসের ভেতরটা যেহেতু স্বাভাবিক অনেকটা গরম থাকে, শীতকালে আমরা গরমের ফসল করতে পারি, কারণ অফ সিজনেই কিন্তু সেটা দামি ফসল হয়ে যায়। আবার বর্ষাকালে এর নিচে আমরা ধনে পাতা করতে পারি, পালং শাক করতে পারি, তখন অনেক দাম থাকে বাজারে। আবার
ধরুন সিজনটাকেও এখন যদি খোলা মাঠে যারা ক্যাপসিকাম চাষ করছেন তারা অলরেডি গরম পড়ে গেছে, এখন ক্যাপসিকাম করতে পারবেন না, ছোট হয়ে যাবে, একটা বিকৃত শেপ নিয়ে নেবে, এখন ভালো হবে না ক্যাপসিকামটা। কিন্তু দেখা যাচ্ছে এই পলি হাউসের ভেতরে আমরা প্রায় আরও 1-1.5 থেকে 2 মাস অবধি আমরা ফসলটাকে বাড়তি করতে পারি, মানে এক্সটেনশন অফ সিজন, এটাও কিন্তু আমাদের সম্ভব হচ্ছে পলি হাউসের। ফলনের ক্ষেত্রে যেটা বলতে পারি, খোলা মাঠে যে ফলনটা হয় তার চেয়ে অনেক বেশি কিন্তু পলি হাউসের ভেতরে হয়। ক্যাপসিকাম বাজারে উনি প্রথম অবস্থায় খুব ভালো দাম পেয়েছেন, ওনার কাছ থেকে আমি শুনেছি প্রায় 100 টাকা কেজি ক্যাপসিকাম পেয়েছেন, শীতকালে এটা ভাবাই যায় না। আবার নর্মাল যেটা ধরুন এখন বাজারে হয়তো 40 টাকা কেজি বিক্রি হলে পাইকারি বাজারে উনি 50 টাকা কেজি বিক্রি করছেন। এটা একটা খুবই ভালো প্রকল্প আমাদের দপ্তরের আওতায়। এবং শুধু তাই নয়, যদি ব্যাম্বু স্ট্রাকচারে কেউ পলি হাউস করেন তাহলে 200 স্কোয়ার মিটার মানে 3 কাঠা জমিতে যদি এই ধরনের স্ট্রাকচার ব্যাম্বু স্ট্রাকচারে করেন তাহলে প্রায় 90,000 টাকা যদি খরচ হয়, আমরা 45,000 টাকা অবধি সাবসিডি দেবো। এগুলো করার উদ্দেশ্য একটাই, যে অল্প জমিতে অধিক মুনাফা পাওয়ার জন্য আমাদের কিছু কিছু প্রযুক্তিগত পরিবর্তন ঘটিয়ে এগুলো তৈরি হয়েছে। এতে সেচ ব্যবস্থাটা অত্যন্ত আধুনিক, এবং সেচ ব্যবস্থা আধুনিক হওয়ার জন্য দেখা যাচ্ছে ওনাকে কোনো রকম কীটনাশক তো প্রয়োগ করতেই হয়নি, যে খাবারটাও দিয়েছেন সেটা ইরিগেশন এফিসিয়েন্সি এবং ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি। আমরা যেটা বলছি, খাবারটা যেটা দিয়েছেন জৈব পদ্ধতিতেই, খুব বেশি রাসায়নিক সার ওনাকে দিতেও হয়নি, কিন্তু গাছের সবটা কাজে লেগেছে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর দিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লক থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সুদীপ প্রামাণিক। এখন তার বাগানের লেবু গাছের পাতায় দয় পোকার আক্রমণ দেখা দিয়েছে। এটি এক ধরনের শোষক পোকা। এর দেহ নরম, গোলাপি রঙের, সাদা রোম দিয়ে ঢাকা থাকে। এরা কলোনি করে গাছের বিভিন্ন অংশে আক্রমণ করে। সাধারণভাবে গরমকালে এদের আক্রমণ বেশি দেখা যায়। এরা পাতার নিচের দিকে দলবদ্ধভাবে থাকে এবং পাতার রস শুষে খায়। এর ফলে পাতা বিবর্ণ হয়ে যায়। গাছ তখন স্বাভাবিকভাবেই খাদ্য তৈরি করতে পারে না। এছাড়া কাণ্ডের ডগার দিকে বা কাণ্ডের যে কোনো অংশে এবং ফলেও এই পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই কীটশত্রু নিয়ন্ত্রণে একেবারে শুরুর দিকে যখন 2-1টি পাতায় উপদ্রব দেখা যায়, তখন সেই আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে বা পোকাগুলোকে পাতা থেকে হাত দিয়ে তুলে এর সংখ্যা কমানো যেতে পারে। বাগান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরোয়া বাগান বা কিচেন গার্ডেনে কোনো রাসায়নিক বিষ ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে 10,000 ppm এর নিমজাত কীটনাশক 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তীব্র আক্রমণ দেখা দিলে রাসায়নিক কৃষি বিষ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা ডাইক্লোরোভস 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্টিকার মিশিয়ে স্প্রে করতে হবে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার অন্ততপক্ষে 2 সপ্তাহ পরে সেই গাছের ফল তোলা উচিত। গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে আম এবং লিচু অন্যতম। আমের মুকুল বেরোনোর পর থেকে ফুল আসার আগে পর্যন্ত বিশেষ পরিচর্যার প্রয়োজন। এই পরিচর্যাগুলো সময় মতো এবং সঠিক পদ্ধতিতে না করলে গাছে ভালো ফল আসে না এবং ফলের গুণমানও খুব একটা ভালো হয় না। এখন আমাদের রাজ্যে আম গাছে মুকুল এসে গিয়েছে। এই সময় আম গাছে কোন কোন পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে সেই বিষয়ে একটি সম্যক ধারণা দিলেন মালদা জেলার আত্মা প্রকল্পের উপকৃষি অধিকর্তা ঋষিকৃষ্ণ দে। এই যে মুকুল আসে, এটা হচ্ছে আম গাছের প্রজননের ধাপ, অর্থাৎ এই মুকুল থেকে আম হবে এবং সেটাই হচ্ছে আমের ফসল। স্বাভাবিক নিয়মেই মুকুল আসার সময় যে আম গাছের পরিচর্যার বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয়। জলসেচ, সার প্রয়োগ, আগাছা নিয়ন্ত্রণ থেকে শুরু করে রোগ পোকা নিয়ন্ত্রণ অবধি। আম গাছের সার প্রয়োগ করতে গেলে অক্টোবর মাস অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসের মধ্যেই যতটা সুপারিশকৃত মাত্রায় সার সেটা প্রয়োগ করে দিতে হবে। তারপরে আর সার প্রয়োগ করা চলবে না। ফলনের বছর এবং শুকা বছর এই দুটো বছরে যদি গড় করি, যদি সার প্রয়োগের হেরফের হয় সেক্ষেত্রে কিন্তু ফলনের হেরফের ঘটবে এবং কম ফলনের সম্মুখীন হতে হবে আম চাষিকে। দ্বিতীয় দিকে হচ্ছে জলসেচও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জল প্রয়োগ করলে অনেক সময় এই ফুল ঝরে গিয়ে বা ফুল কম হয়ে পত্র মুকুল হয়ে যায় এবং তার ফলে ফল কম হবে এবং ফলন কমে যাবে। সেই জন্য পরিমিত মাত্রায় জল সেচটা দেওয়া দরকার। আগাছা নিয়ন্ত্রণ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ কি আম গাছের যতখানি পাতার বিস্তার, সেই বিস্তার অবধি
আমরা ধরে নিই যে তার শেকড়ের বিস্তার হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সেই এলাকার মধ্যে যদি মাটিতে আগাছা থাকে, সে আগাছা কিন্তু আমের জন্য বরাদ্দকৃত যে সার, সেই সার তারা খেয়ে নেবে, সেই পুষ্টি তারা নিয়ে নেবে, আম তার প্রয়োজনীয় পুষ্টিটা পাবে না। আমের মুকুল আসছে, মুকুল এসে গেছে, এই অবস্থায় সুপারিশ যেগুলো এক কথায় বলতে গেলে, গাছের গোড়ায় পরিমিত জলসেচ দিন, অতিরিক্ত জল দেবেন না বা গোড়া শুকিয়ে যেতে দেবেন না, এবং মুকুল যাতে থাকে, যাতে বেশি গুটি পাওয়া যায়, তার জন্য প্রয়োজনে জল স্প্রে করুন, অথবা জলের সাথে ছত্রাকনাশক সর্বাঙ্গবাহী এবং পর্যায়ক্রমে স্পর্শজনিত ছত্রাকনাশক স্প্রে করুন। পোকা আছে কিনা নজর দিন, যদি পোকা থাকে সকালের দিকে কীটনাশক স্প্রে করুন এবং একটু নজর রাখুন। অনেক সময় বোরনের অভাব লক্ষণ প্রকাশ পায়, সেক্ষেত্রে বোরন পাতায় স্প্রে করা বোরন 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যদি দেখা যায় যে বিশেষ কিছু লক্ষণ, স্থানীয় কৃষি অধিকর্তা বা উদ্যান পালন আধিকারিক তার সাথে যোগাযোগ করে বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি ব্যবস্থা নিন। এরপরে পরিচর্যার মূল যে বিষয়, সেটা হচ্ছে এই প্রাকৃতিক বা আবহাওয়ার বিচ্যুতিজনিত কারণে যে সমস্যা, সেটার জন্যে কিন্তু আমের মুকুল কালো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে এই কুয়াশা, মেঘলা, শীত চলে যাচ্ছে, গ্রীষ্ম আসছে, এই যে প্রাক বসন্ত বা বসন্তকালীন যে পরিবেশ, তাতে করে আমরা দেখতে পাই যে প্রায়শই রাত্রের দিকে কুয়াশা থাকে, মেঘলা আকাশ থাকে এবং এতে কিন্তু মুকুল কালো হয়ে ঝরে যায়। সেই ক্ষেত্রে যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, অন্ততপক্ষে যেই দিন দেখা যায় যে কুয়াশা হয়েছে বা মেঘলা আবহাওয়া, সেই দিন গাছে পরিষ্কার পরিশ্রুত জল স্প্রে করুন। কোনো রোগনাশক, কোনো কীটনাশক না হলেও শুধুমাত্র জল স্প্রে করলেও কিন্তু এই মুকুলগুলোকে এই প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আগাম যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে শোষক পোকার আক্রমণ মুকুল আসার সময় থেকে বাড়তে আরম্ভ করে। চিরুনি পোকা বা থ্রিপস, যেটা আমরা বলি চষি পোকা, যে পাতার রস চুষে খেয়ে নেয় এবং পাতা বিকৃত হয়ে যায়, মুকুলও তার রস খেয়ে নেওয়ার পরে মুকুল শুকিয়ে কালো হয়ে ঝরে যায়, তার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। রোগের ক্ষেত্রে খুব যেটা দেখা যায়, মুকুল শুকনো রোগ বা ফল পচা রোগ, ফল কালো হয়ে যাওয়া রোগ, যেটাকে অ্যানথ্রাকনোজ একটা ছত্রাকঘটিত রোগ, এটা খুব বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে রোগনাশক স্প্রে করে যেতে হবে। পোকার ক্ষেত্রে আগাম মুকুল আসার আগে থেকেই ব্যবস্থা হিসাবে নিম ঘটিত কীটনাশক 10,000 ppm 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে নিয়মিত 7-8 দিন অন্তর স্প্রে করে যেতে হবে, যাতে করে পোকাগুলো আম গাছের ধারে কাছে না আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে পোকার সংক্রমণ খুব বেড়ে গেছে, সেই সব ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। রোগের ক্ষেত্রেও তাই। গাছের গোড়ায় জৈব সারের সাথে যদি ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স গাছ প্রতি বয়স অনুযায়ী 150 থেকে 250 গ্রাম করে 15 থেকে 20 কেজি ভেজা গোবর সারের সাথে মিশিয়ে যদি গাছের গোড়ায় দিয়ে নেওয়া যেত, তাহলে এই রোগের সংক্রমণ অনেকখানি কম হতো। কিন্তু সেটা যদি না করা হয়ে থাকে বা করা সত্ত্বেও যদি রোগের সংক্রমণ হয়, সেক্ষেত্রে 2টি রোগনাশক নির্বাচন করতে হবে, একটি স্পর্শজনিত, একটি সর্বাঙ্গবাহী, এবং সেই দুটো পর্যায়ক্রমে সুপারিশকৃত মাত্রা অনুযায়ী স্প্রে করতে হবে। রোগনাশক বা কীটনাশক যাই স্প্রে করা হোক না কেন, আম গাছের পাতা যেহেতু পিচ্ছিল, সেই জন্যে আঠা জাতীয় পদার্থ অবশ্যই মেশাতে হবে। এক্ষেত্রে ধরেই নিতে হবে যে এই সমস্ত গাছে শোষক পোকার আক্রমণ হবে, কারণ ইতিমধ্যেই চিরুনি পোকা বা চষি পোকার লক্ষণ দেখা যাচ্ছে। এই সমস্ত পোকা নিয়ন্ত্রণের জন্য যে কোনো একটা সর্বাঙ্গবাহী কীটনাশক সেটা স্প্রে করতে হবে সুপারিশকৃত মাত্রায়। অ্যাসিফেট জাতীয় কীটনাশক স্প্রে করা যেতে পারে, তারপরে ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক স্প্রে করা যেতে পারে। এছাড়া আরও অনেক নতুন নতুন কীটনাশক আসছে এখন বাজারে, যেগুলো সুপারিশকৃত মাত্রা মেনে সেটা প্রয়োগ করা যেতে পারে। পোকার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা আমের, সেটা হচ্ছে ফলের মাছি। এবং ফলের মাছি নিয়ন্ত্রণ না করতে পারলে একদম যখন আম পেকে যায়, তখন দেখা যায় যে সে আমের মধ্যে ওই ছোট ছোট কৃমির মতন যে লাদা পোকা হয়, মাছির যে পোকা, সেইটা আমটাকে ক্ষতি করে দেয় এবং ওই আমটা আর খাওয়া যায় না। এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সেক্ষেত্রে ফেরোমন ফাঁদ একটা বৈজ্ঞানিক একটা বলবো যুগান্তকারী আবিষ্কার, যে আমের এই ফলের মাছি ধরার জন্য ফেরোমন ফাঁদ এবং তার উপযুক্ত লিওর আবিষ্কৃত হয়েছে এবং বাজারে পাওয়া যায়। অর্থাৎ প্রতি 2টো গাছে একটা করে ফেরোমন ফাঁদ দিলেই হয়। যে পোকাগুলো ধরা পড়ে যদি মেরে ফেলা যায়, তাহলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং পাশাপাশি ওই এলাকায় কতখানি পোকার আক্রমণ আছে তারও পরিসংখ্যান নেওয়া সম্ভব হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে
চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।